আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ইসির মাসব্যাপী সংলাপ শুরু হচ্ছে আজ। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, চলছে অনির্দিষ্টকালে সড়ক অবরোধ, ১৪৪ ধারা জারি। উৎসব মুখর পরিবেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। এবং ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয় জনসভায় পদদলিত হয়ে শিশুসহ ৩৯ জন নিহত, আহত ৪০ জনেরও বেশি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতি পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিদের শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, নিজ নিজ সক্ষমতায় অবদান রেখে জুলাই আন্দোলন পরবর্তী পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রবাসীরা। তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের জাতির গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করা হয়েছে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সফররত বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারাও বক্তব্য রাখেন। সেই মতভেদ, সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে করতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। আমাদের এখানে সমমর্যাদা, নারী পুরুষ, মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবে। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন, এখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমাদের আদর্শ হবে। আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদেরকে সেই নতুন সংগ্রামে, নতুন লড়াইয়ে, নতুন স্বপ্নের মতো দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের করতে নিয়ে যাবে। আমরা এই বাংলাদেশের অংশ, সেই অংশে আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের মূল জিনিসটা হলো আজকে যে ছাত্রদের অভ্যুত্থান হলো, সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে। আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ। মাসব্যাপী সংলাপের প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় সম্মেলন কক্ষে সকালে সুশীল সমাজের প্রতিনিধি এবং বেলা ২:৩০ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপকদের সঙ্গে সংলাপে বসবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নারী নেত্রী, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও জুলাই যোদ্ধাদেরও আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, সংলাপ কি শুরু হয়েছে? এ নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? সংলাপ আপনি জানেন যে আরো কিছুটা পরে, আরো ২০-২৫ মিনিট বাকি রয়েছে, তারপরে শুরু হবে। এখন যে নতুন তথ্য সেটি হচ্ছে যে এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, উনি সহ আরো ২ থেকে ৩ জনের খবর আমরা পেয়েছি যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন সংলাপের জন্য। তাদেরকে যে সম্মেলন কক্ষ রয়েছে সেখানে আপাতত বসানো হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে যারা আসবেন গেস্ট অতিথি এই সংলাপে,
এই সংলাপে যারা আসবেন তাদেরকে রিসিভ করার জন্য মূলত উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা আপনার জানিয়ে দিই যে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, জনাব মোহাম্মদ বদিউজ্জামান, দেবপ্রিয় ভট্টাচার্য সহ আরও বেশ কিছু বিশেষজ্ঞ এবং যারা সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী সহ শিক্ষাবিদ যারা রয়েছেন তাদের সঙ্গে এখানে 2 দফায় বৈঠক হবে ইসির সঙ্গে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে এই আলোচনাটা হবে, কিন্তু এর বাইরে গিয়ে যারা এখনো নিবন্ধনের অপেক্ষা, যেমন ধরুন এনসিপি, এই দলগুলো সহ অন্য যারা প্রায় 22টি দলের মতো প্রাথমিক নিবন্ধন যারা তালিকায় আছেন, তারা চূড়ান্ত হওয়ার পরেই মূলত মধ্য অক্টোবরের দিকে এটা তাদের সঙ্গে বসার কথা রয়েছে। এর বাইরে গিয়ে আপনি জুলাই যোদ্ধা সহ অন্য যারা রয়েছে, নারী নেত্রী সহ অন্য প্রত্যেকের সঙ্গেই মূলত নির্বাচন কমিশন কথা বলবেন, সামনে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার মতামত নেবেন। সাগর, আপনাকে ধন্যবাদ। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে, তুলে নেয়নি স্থানীয় সংগঠনগুলো। জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। তবে গতকাল পিকেটারদের সড়কে দেখা গেলেও আজ তা চোখে পড়ছে না। তবে জেলা শহর সহ আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী টহলের পাশাপাশি 7 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। শনিবার খাগড়াছড়িতে এক সহিংসতার পর আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কেউ বের হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়ছেন। এমনকি শহরতলির দোকানপাটও খোলেনি। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এর আগে অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। দর্শক, খাগড়াছড়ির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু দাউদ। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি এখন কিন্তু কার্যত অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি জানেন যে গতকাল এই ধর্ষণ ঘটনার প্রতিবাদে যে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছিল যুগ্ম ছাত্র জনতার ব্যানারে, সেটি কিন্তু পরবর্তীতে অনেকটা সহিংসতায় রূপ নেয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে, বেশ কয়েকজন পাল্টা হামলার ঘটনায়, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামও প্রেরণ করা হয়েছে। তো আজ মূলত সড়ক অবরোধ চলছে দ্বিতীয় দিনের মতো। সড়ক অবরোধে গতকাল যেমনটা দেখা গিয়েছিল পিকেটারদের, আজকে তেমনটা দেখা যায়নি। তবে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, আভ্যন্তরীণ সড়কও কোনো গাড়ি চলছে না। এমনকি আমি এখন দাঁড়িয়ে আছি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে, এখনও কিন্তু দেখছেন কোনো মানুষজন নেই। মূলত আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা তৎপর রয়েছেন মাঠে। অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। বলা যায় এখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে খাগড়াছড়িতে। আর হলো গতকাল যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটির প্রশমনের জন্য প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। তবে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি, মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তবে এই সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি শহরের কোনো ধরনের যানবাহন চলাচল করছে না, এমনকি দোকানপাটগুলো এখনো পর্যন্ত খোলেনি। জানেন যে গত 23 সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা দিতে হটলাইন চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা দিতে পারলে আহতের সংখ্যা 2/3 কমতে পারে। একই সাথে থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় দক্ষ জনবল তৈরিরও তাগিদ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুসারে সড়ক দুর্ঘটনায় 2022 সালে ক্ষতি হয়েছে টাকার অঙ্কে 180 বিলিয়ন, যা জিডিপির 1.5%। যদিও বিশ্লেষকরা বলছেন, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মানুষের সঠিক সংখ্যা হিসেব করলে জিডিপির ওই ক্ষতি দাঁড়ায়
5% বেশি। ডব্লিউএইচওর লেটেস্ট রিপোর্টে বলতেছে যে লাখে এখন 19 জন মারা যায়, আর আগের রিপোর্টে ছিল 15 জন মারা যায়, আর আগের রিপোর্টে ছিল অ্যাবসলিউট নাম্বার ছিল 25,000, এখন হচ্ছে 31,000, অর্থাৎ আমাদের এখানে বাড়ছে। সারা দেশ থেকেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার প্রধান গন্তব্য রাজধানীর পঙ্গু হাসপাতাল। এখানকার চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয় ঝুঁকিপূর্ণ অবস্থায়। খারাপ রোগীগুলা পেরিফেরিতে দেখা যায় যে রোগীর অবস্থা খারাপ, তারা প্রাইমারি ট্রিটমেন্ট না দিয়ে খুব দ্রুতই এখানে পাঠায় দেয়। ফলে দেখা যায় যে আমরা রোগীকে স্টেবিলাইজ করতে, তার হিমোডাইনামিক কন্ডিশনটা স্টেবিলাইজ করতে দেখা যায় যে আমরা আসার সাথে সাথেই ওটি করতে পারি না। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনার 1 ঘন্টার মধ্যে সঠিক চিকিৎসা পেলে মৃত্যুহার কমবে অনেকাংশেই। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল নিয়োগের পাশাপাশি সড়ক মহাসড়কে বিশেষ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। আমার একটা লোক যেখানে মানে ক্র্যাশটা ঘটনাটা ঘটলো, ওখানে যেই চিকিৎসাটা দরকার ঠিক ওই মুহূর্তে সেইটুকু দেওয়া, সেখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, এই জায়গাটা যাতে ইমপ্রুভ করা যায় কিভাবে সেটা নিয়ে কাজ করছেন। স্পট থেকে যদি যেইটুকু মানে রিসাসিটেশনের কথা বলি, ওইটুকু যদি ঠিকমতো না করা হয়, ঠিকমতো যদি আপনার আমার হসপিটালে না নেওয়া যায়, তাহলে কিন্তু এই মাঝখানের অংশতে প্রায় 1/3 থেকে 2/3 পর্যন্ত মানুষ মারা যেতে পারে। অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো বাড়ানো যাতে ঠিকমতো প্রপারলি ট্রান্সফার করা যায়। যে কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই বা ক্রাশ হওয়ার সাথে সাথেই 99 বা এই টাইপের কোনো নাম্বারে রিং বাজতে থাকবে অনবরত, এবং লোকেশন বলা থাকবে। সাথে সাথে আমার নিকটবর্তী টিম যা তাকে উদ্ধার করবে, নিকটবর্তী হাসপাতালে তার চিকিৎসা দেবে, তার পরবর্তীতে লাগলে টারশিয়ারি কোনো হাসপাতালে নিয়ে যাবে। এই সিস্টেমটা যদি সরকার করতে পারে, এটা একটা ব্যাপক একটা জনবান্ধব কর্মসূচি হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যান, যার প্রভাব সরাসরি পড়ে দেশের অর্থনীতিতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে। আজ ধূপধুনো, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনে ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পঞ্জিকা অনুযায়ী আজ সকাল 11টা 11 পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা। এবছর সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসব। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঐশী, মণ্ডপে মণ্ডপে ভক্তদের আনাগোনা কেমন দেখছেন, আর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন? ধন্যবাদ সাগর। রয়েছে রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে। আপনি জানেন যে দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকবার একটা অন্যরকম অনুভূতি থাকে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। এটা তাদের 1 বছরের প্রতীক্ষা বলা যায়। কাল মহাপঞ্চমীতে বোধন হয়েছিল। মনে করা হয় মহাপঞ্চমীতে দেবীর নিদ্রা ভাঙানো হয়, যাতে দেবীকে মর্তে আহ্বান জানানো যায়। আজ ষষ্ঠীতে বেলতলায় পুজো চলছে, বিহিত পূজা, এরপর যজ্ঞ হবে। এছাড়া নানান আনুষ্ঠানিকতা রয়েছে। যেহেতু আজকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, বলা যায় যে আজকের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। এরপর দেবীর কল্পারম্ভ পূজা, সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস, এসবের মধ্য দিয়েই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ষষ্ঠী তিথিতে কিন্তু বেলতলায় বিহিত পূজার পর দেবীকে আমন্ত্রণ জানানো হয়। এরপর অধিবাসের মধ্য দিয়ে মূল উৎসবের সূচনা করা হয়। এর মধ্যে আমরা দেখেছি দেবীকে ধূপ, ধুনো, ফুল, বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দেয়া হয়েছে, অর্পণ করা হয়েছে ফুল, দেবীকে আহ্বান জানানো হয়েছে। এই তো তাদের মধ্যে অন্যরকম একটা আমেজ ছিল। সবাই খুশিতে
এখন মেতে উঠেছে উৎসবে। আর সার্বিক নিরাপত্তার দিক যদি বলি, সার্বিক নিরাপত্তা সব কিছুই কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা বাইরে পুলিশ দেখেছি, আনসার দেখেছি, পাশাপাশি স্বেচ্ছাসেবীও নিয়োগ দেওয়া হয়েছে। তো বলা যায় যে সবকিছু মিলিয়ে এবারের উৎসবে সবাই অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। তো এই ছিল রাজধানী ঢাকা শুরু থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ভারতের তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে ঘটে গেল ভয়াবহ এক ট্র্যাজেডি। জনপ্রিয় দক্ষিণী সুপারস্টারের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন, আহত হয়েছেন ৪০ জনের বেশি। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। তবে এটা কি মানুষের উন্মাদনার কারণে ঘটা কোনো দুর্ঘটনা, নাকি এর আড়ালে অন্য কোনো পক্ষের ষড়যন্ত্র লুকিয়ে আছে, তা নিয়েই চলছে জল্পনা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ ভারতের সুপারস্টার, কোটি মানুষের নায়ক থালাপাতি বিজয় সিনেমার পর্দায় তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতোই দেশ পুনর্গঠনে নেমেছেন রাজনীতিতে। ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে তার কণ্ঠস্বর যেন ভারতের সাধারণ মানুষেরই না বলা কথার প্রতিধ্বনি। রাজনীতিতে পা রাখার পর থেকেই তার জনপ্রিয়তা যেন বহুগুণে বেড়েছে। তার নতুন দল তামিলগা ভেত্রী কাজগাহাম ঘোষণার পর জনসভায় নামছে মানুষের ঢল। তবে শনিবার জনগণের সেই উচ্ছ্বাস এবার ঠেকে গেল শোকের ছায়ায়। করুর জেলার সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই জমায়েত হয় হাজার হাজার মানুষ। বিমানবন্দর থেকে তাকে নাচ গানে স্বাগত জানিয়ে মানুষের ঢল আসে সমাবেশ স্থলে। সন্ধ্যায় বিজয়ের ভাষণ যখন শেষ পর্যায়ে, তখনই হঠাৎ শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় পদদলিত হয় অন্তত 100 খানেক মানুষ। ঘটনাস্থলেই প্রাণ হারান 10 জন। বিজয়ের নিরাপত্তায় নিয়োজিত অ্যাম্বুলেন্সগুলো আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরও 30 জন। চিকিৎসকরা বলছেন এখনো অনেকের অবস্থায় আশঙ্কাজনক। তামিলনাড়ু সরকার জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হচ্ছে ক্ষতিপূরণ, আহতদেরও দেয়া হবে আর্থিক সহায়তা। তবে জনমনে প্রশ্ন, এটা নিছকে কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত কোনো তৎপরতা? জাহিদুল আলম, এটিএন বাংলা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হলে তা অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূতকরণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন আর কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার যোগ সাজশে আর্থিক খাতের মাফিয়ারা নির্বিচারে লুটপাট চালিয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ব্যাংক ধসে পড়লে ব্যবসা বাণিজ্য, গ্রাহকদের আমানত ধ্বংস হয়ে যায়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার নানা কৌশল নিয়ে কথা বলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিতার্কিকরা। পরিচালকদের যোগ সাজশে যে লুটপাটগুলো হয়, সেই লুটপাটগুলো কমবে কিনা। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মাফিয়াতন্ত্রের সমালোচনা করে বলেন, দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফিরে পাবেন কিনা তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। মাফিয়াই কমিউনিস্ট শাসনিক কোনো কাগজপত্র ছাড়াও কিন্তু আপনি ওভার টেলিফোনে চেয়ারম্যান বলে দিয়েছে এমডি সাহেবকে, এমডি সাহেব বলে দিচ্ছে ব্রাঞ্চকে, সেখান থেকে কিন্তু সেখানে তার লোন হয়ে যেত, তার টাকা স্যাংশন হয়ে যেত। সুতরাং মাফিয়া ইকোনমিকে শাসন এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, আমি মনে করি বর্তমান যিনি গভর্নর আছেন সজ্জন ব্যক্তি, তার নেতৃত্বে ধীরে ধীরে সেগুলোর অবসান ঘটতে যাচ্ছে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বেশিরভাগ ব্যাংক তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। মৌলিক ভিত্তি মজবুত না হলে টাকা ছাপিয়ে ঋণ দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখা যায় না, উল্টো এতে মূল্যস্ফীতি বাড়ে। যখন এই নতুন গভর্নর আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেক দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু তাদেরকে মূলধন সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি, অনেকটাই তলাবিহীন ঝুড়ির মতো হয়ে গেছে। টাকা আপনি দিয়ে দিয়ে কিছু দূর হয়তো ডে টু ডে অ্যাক্টিভিটিস কিছুদিনের জন্য চালিয়ে রাখতে পারবেন, কিন্তু সেটার ভিত্তি ঠিক না হলে ওই ব্যাংক আসলে বন্ধ হয়ে যেতে কিংবা এটা খেলাপি হতে বাধ্য। মব সন্ত্রাসের সমালোচনা করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ডক্টর ফাহমিদা খাতুন আরো বলেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অর্থনীতিতে স্বস্তি ফিরবে না। প্রায় 7 কোটি টাকার ক্লাফি ঋণ আদায় সহজ হবে না বলেও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজনৈতিক বিবেচনায়
যে কয়টি ব্যাংক দিয়েছে প্রত্যেকটি ব্যাংকের অবস্থা এখন নাজুক। কিভাবে এই 6-7 লক্ষ কোটি টাকা, যে টাকাটা এখনো পর্যন্ত ঋণ হয়ে বর্তমান ঋণ খেলাপি হয়ে রয়েছে, সেটা আদায় করবে, সেটি কিন্তু আমাদের এখনো পথনকশা আমরা এখনো পাইনি। অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে। অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। চিরবৈরী দুই দেশের লড়াই ঘিরে সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। এদিকে পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন তারাই জিতবেন শিরোপা, তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত 8:30টায় শুরু হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। আরো জানাচ্ছেন পরাগ আরমান। এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তাদের ম্যাচ মানেই মাঠের লড়াইয়ের চেয়ে বড় হয়ে ওঠে রাজনৈতিক বৈরিতা। তাতে চিরশত্রু দুদেশের লড়াইটি ছড়ায় আলাদা উত্তেজনা। দর্শক সমর্থকরা মুখিয়ে থাকেন এশিয়ার সেরা দু দলের লড়াই দেখতে। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল উঠে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পায় পাকিস্তান। চলতি এশিয়া কাপের দুই ম্যাচেই সূর্যকুমার যাদবদের কাছে হারলেও ফাইনালে ভারত পদের স্বপ্ন পাকিস্তান অধিনায়ক সালমান আগার। পাকিস্তান ইন্ডিয়া কা জাহির বাত প্রেসার তো রহতা হি হ্যায়। ফাইনাল ম্যাচ নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। আমরা জানি আমাদের কি করতে হবে। যে কোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। মাঠে নেমে আমরা চেষ্টা করব ভারতকে হারাতে। जो टीम कम गलतियां करती है वही जीती है और हम कोशिश करेंगे। এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় শিবির চোট সমস্যায় জর্জরিত। গুরুত্বপূর্ণ দুই সদস্য অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ফাইনাল খেলা নিয়ে রয়েছে সংশয়। দুজনেই পেশিতে টান পড়েছে। তবে এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ভারত। তাছাড়া এবারের দুই ম্যাচেই পাকিস্তানকে পরাজিত করে তারা রয়েছে ফর্মের চূড়ান্তে। পরিসংখ্যানও এগিয়ে রাখছে ভারতকে। টি-20তে দুই দলের 15 লড়াইয়ে ভারতের 12 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র 3 ম্যাচে। তবে আরব শাহীর দুবাই স্টেডিয়াম কারা আলোকিত করবেন তা দেখার অপেক্ষা সবার। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ইসির মাসব্যাপী সংলাপ শুরু হচ্ছে আজ। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি। চলছে অনির্দিষ্টকালে সড়ক অবরোধ, 144 ধারা জারি। উৎসব মুখর পরিবেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। এবং ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় জনসভায় পদদলিত হয়ে শিশুসহ 39 জন নিহত, আহত 40 জনেরও বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।